যে ডেটাটা আমি মনে করেন খালিদকে পাঠাইতে যাই, হ্যাঁ, ওই ডেটাটা পাবে কে? এ পাবে। এবং ওর কাছে প্রিভিয়াস আর্ট থেকে কি আছে, এর যে ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেসটা পুরুলেট করে আছে। ও কি করতেছে, খালিদের কাছ থেকে মনে করেন আমি হচ্ছে খালিদকে একটা জিনিস পাঠাইতে যাই, সো এখানে র হচ্ছে আতিফ, আতিফ প্রথমে আমার কাছে ডেটাটা নিচে সুন্দর করে পড়তেছে, কপি করতেছে, স্টোর করতেছে, মডিফাই করতেছে, খালিদকে দিচ্ছে। মনে করেন খালিদকে আমি 500 টাকা বোনাস দিয়েছি, আতিফ কি করছে, ওইখান থেকে 200 টাকা সরাই দিয়েছে বা 500 টাকা সরাই দিয়েছে, আবার খালিদের কাছে একটা রিসিপ্ট দিয়েছে যে ভাই তোর কাছে 500 টাকা চাইছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এই রব, এইগুলাকে বলে হচ্ছে এআরপি স্পুফ। আপনি যেটা না সেটা হিসেবে যদি নিজেকে দাবি করেন তাহলে সেটা হচ্ছে স্পুফিং। এখন আপনার তো ভেরিফাই করার কোনো ওয়ে নেই আসলেই যে আমি তাকে 5 বলতেছি তার ম্যাক অ্যাড্রেস এখানে ভেরিফাই করার কোনো ওয়ে আছে? সুইচ কিনে ভেরিফাই করে না, সুইচের কাছে ও আগে রিপ্লাই পাঠাইতেছে, 5 রিপ্লাই পাঠানোর আগে সুইচ পাঠাইতেছে, অথবা 5 রিপ্লাই পাঠানোর পরে সাথে সাথে এ আবার আরেকটা রিপ্লাই পাঠিয়ে চেঞ্জ করে দিচ্ছে। ডিভাইসের ম্যাক অ্যাড্রেস তো আসলে ওইটা না, ঠিক আছে। এখন মানুষকে কথা বলে ডিভাইসে ডিভাইস তো মানুষই বানাইছে। ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কি ফেক করতে পারে? হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস ফেক করতে পারে। ম্যাক অ্যাড্রেস ফেক করে না, আইএমইআই অ্যাড্রেস পর্যন্ত ফেক করে। অ্যাপেলের আগের যে ভার্সনগুলো 12 বা 12 এর আগের ভার্সনগুলো যেগুলোতে ফিজিক্যাল আইএমইআই ছিল না, ওইগুলো কি করতো যারা এই যে চোর, ওরা চুরি করে দোকানে দিত, দোকানদার কি করতো জানেন, আইএমইআই যে নাম্বারটা ওইটার ভার্চুয়াল করে চেঞ্জ করে দিত। এরপর থেকে অ্যাপেল প্রোটেকশন নিয়ে আসছে যে ফিজিক্যাল একটা ডিভাইস বসা দিয়েছে যেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারতেছেন না। বুঝতে পারছেন? আপনি যে আপডেটটা দিবেন, সুইচে যখন আপডেট যাবে পোর্টে, সুইচ তো ওইটাই ধরবে, সুইচ তার ভেরিফাই করতেছে না আসলেই ও কিনা। কারণ সুইচটা কিভাবে পাচ্ছে, সুইচে ক্যাম টেবিলটা কিভাবে জেনারেট করা হয়, ইনপুট না আউটপুট থেকে? ইনপুট থেকে। যে একটা ডেটা আমার একটা ডিভাইস পাঠাচ্ছে, এটা হচ্ছে আমার পোর্ট নাম্বার 1, এই পোর্ট নাম্বার 1 এ কানেক্টেড আছে কে, এই যে মনে করেন AACC, এই ডিভাইসটা কানেক্ট আছে, তাহলে পোর্ট 1 এ আমি এটা আপডেট করে ACC বসাই। এখন কনফিউশন আছে আপনাদের, স্পুফ কি করে করতেছে। এখন এই পাঠানোর পরে এরপরে আমি মনে করেন এই 4 নম্বর পোর্ট থেকে আমি পাঠালাম যে AACC আমি, তাহলে সুইচ কি করবে, আপডেট করবে, কারণ নেটওয়ার্কে তো ডিভাইস চেঞ্জ করতেই পারে, পোর্ট আমি চেঞ্জ করতেই পারি। সুইচের কাছে তো ওই ইন্টেলিজেন্সটা নাই যে ডিটেক্ট করা। এটা আর স্পুফিং, এই অ্যাটাকটাকে আমরা বলে থাকি কি, কোন টাইপের কপি করার জন্য। এটা কপি করার জন্য যে টাইপের মেকানিজম ইউজ করে, এটা আপনি একটু গুগলে সার্চ দিয়ে আমি আপনাকে অনেক ধরনের রিসোর্স টুল দিতে পারবো যেগুলো বেসড অন কালি লিনাক্স এন্ড ইউ ক্যান ক্রিয়েট দোজ। আপনার ল্যাব হিসেবেও করতে পারেন, কালি লিনাক্স কিন্তু অনেক হ্যান্ডি একটা টুলস এগুলো করার জন্য। ঠিক আছে, সো প্রথমে আপনি দেখেন অ্যাডভান্স আইপি স্ক্যানার বা আইপি স্ক্যানার দিয়ে আপনি প্রত্যেকটা ডিভাইসের কি পেয়ে যাচ্ছেন, আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা মূলত বিহাইন্ড দ্য সিন ইউজ করে এনম্যাপ। এনম্যাপের নাম শুনছেন আপনারা? কোড স্ক্যানিং টুল হিসেবে এনম্যাপ ইউজ করা হয় আইপি অ্যাড্রেস এবং আদার্স জিনিসগুলো। আপনারা যখন অ্যাডভান্স আইপি স্ক্যানার ইউজ করবেন তখন হয়তো কিছুটা বুঝতে পারবেন। তাহলে যে হচ্ছে নিজেরে লগ হিসেবে দাবি করতেছে এবং যে ঝামেলা করতেছে, এই ডিভাইসটাকে আমরা কি বলি, থ্রেড অ্যাক্টর। ঠিক আছে, সো এটাও কেন আরপি স্পুফিং। এবার আরপির মতো সেম বাট প্রোটোকলটা আলাদা, সেটা কি, সেটা আইপি স্পুফিং। আমি আমার আইপি স্পুফ দিতেই পারি। যে অ্যাটাকগুলো বটনেট বা বটনেটে যখন যাবো তখন দেখবেন যে বট নেটওয়ার্ক একটা তৈরি হবে। হ্যাঁ, দুনিয়াতে এরকম লাখ লাখ বট আছে, ক্লাউডে গেলে দেখা যায় যে কি হয়, অটোমেটিক অ্যাটাক চালাতে থাকে। যেমন আপনারা যদি কোনোদিন মাইক্রোডিক ডিরেক্টলি কনফিগার করেন উইদাউট চেঞ্জিং ইউর অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড আগে কি থাকতো, 0 থাকতো, মনে আছে, মানে নাও থাকতো। সো এটা তো সবাই জানে, অ্যাডমিন আর নাম।
তাহলে আমি সিম্পলি একটা সফটওয়্যারের ইন্টার বসাই দিচ্ছি যে বাংলাদেশে প্রত্যেকটা দেশের আইপি অ্যাড্রেস কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যে থাকে। যে বাংলাদেশে দেখবেন 103 ডট সামথিং একটা আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস ব্লক প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদাভাবে অ্যাসাইন করা। সো আমি যদি একটা প্রোগ্রামের মধ্যে রান করে দিই, কন্টিনিউয়াসলি এই আইপি অ্যাড্রেসের মধ্যে খুঁজতে থাকো এবং কোনো জায়গায় যদি তুমি দেখো 8291 কোডটা ওপেন করা, তাহলে তুমি অ্যাডমিনার নাম দিয়ে অ্যাক্সেস করার ট্রাই করো। আপনি রাউটার রিসেট দিয়েছেন, রিসেট দিয়ে ফার্স্ট ক্লাস কি করছেন? ফার্স্ট ক্লাস করছেন হচ্ছে কনফিগ করে দিয়েছেন PTPOE পাসওয়ার্ড দিয়ে তো বাংলাদেশে চলে, রাইট? স্ট্যাটিক তো আমরা ইউজ করি শুধু কর্পোরেট নেটওয়ার্কের ক্ষেত্রে, আমাদের নেটওয়ার্কে কিন্তু আমরা স্ট্যাটিক আইপি ইউজ করি না, DHCP অথবা এটা। সো এখানে কি হয়, ডিরেক্টলি ওরা আপনার রাউটারে অ্যাক্সেস নিয়ে নেয়। অ্যাক্সেস নিয়ে নেওয়ার পরে আপনি যা করবেন কন্ট্রোল তো দেবেন, আপনি যাই আপডেট করতেছেন না কেন। কি লগারের নাম শুনছেন আপনারা? কি লগার? কি লগার হচ্ছে এমন একটা সুন্দর প্রজেক্ট, এটা হচ্ছে সি দিয়ে আমরা আসলে কি লগার লিখি। আপনারা যদি সি প্রোগ্রামিং করে থাকেন, সি দিয়ে আমরা কি লগার লিখি এবং এটাকে বাইন্ড করে একটা ছবির সাথে আমি আপনাকে একটা ছবি পাঠাবো। এর ওপেন এবং ছবি ওপেন করার সময় হঠাৎ করে দেখছেন আপনার উইন্ডোজে যদি ইউএসসি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল বলে একটা অপশন আছে, উইন্ডোজ যেহেতু আপনারা সবাই চালান, রাইট? সো এটা যদি মিনিমাল করা থাকে তাহলে অটোমেটিক প্রোগ্রামটা রান হয়ে যাবে। আর এটা যদি মিনিমাইজ না করা থাকে তাহলে বলবে না যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসের জন্য একটা প্রমোট আসে, ইয়েস অর নো। আপনি ছবি ওপেন করতে গিয়ে ইয়েস নো আসছে, আসলে ইয়েস মানে ওই যে ইয়েস মানলেন, এরপরে কিবোর্ডে আপনি যা যা টাইপ করবেন এভরিথিং আমার সার্ভারে করবেন। আপনার ছবি দিছি, আপনার পিডিএফ দিছি, আপনারা দেখবেন বড় বড় কর্পোরেট ইমেইলে কোনো কিছু অ্যাটাচ করে পাঠানোর চেষ্টা করে যাবেই না দেন। প্রিন্টার নষ্ট করছে, কারণ প্রত্যেকটা ট্রানজেকশনে প্রিন্টারে একটা করে প্রিন্ট হয়। ফার্স্টে কি করছে? ফার্স্টে ওরা মুদ্রাকে ইতিহাস খাপটি মেরে বসেছে কোনো অভিযানে যাওয়ার জন্য। আপনাদের তো আমি সন্ত্রাসী প্রিন্টার দিচ্ছি তো না, ঠিক আছে, আপনারা অন্যভাবে নিয়ে যাবেন না। শিবিরের কেউ আছেন এখানে? শিবিরের কেউ থাকলে প্লিজ অন্যভাবে নিয়েন না। জিনিসটা হচ্ছে একটা অপারেশন চালানোর আগে রেডি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আন্ডার একটা অপারেশন করার আগে কিন্তু ইউজ রেডি করে। সো এই যে যারা থ্রেট অ্যাক্টর আছে এরা 1 বছর 1.5 বছর ধরে রেডি করে টোটাল আপনি কোন মাসের কত তারিখে কয়টার সময় বেরোবেন ওরা এরকম ইনফরমেশন গ্যাদার করে রাখে। এবং যখন বেরোচ্ছেন তার আগে আপনার প্রিন্টারটা নষ্ট করে দিচ্ছে, আপনি ভাবছেন যে কালকে এসে আমি ফোন দিব, ফোন দিয়ে প্রিন্টারটা ঠিক করে দেবো। রাত্রেবেলা প্রিন্টারের প্রিন্ট হয়নি কিন্তু ট্রানজেকশন ডান। আর ট্রানজেকশনগুলো যখন ডান হয় একটা অ্যাকাউন্টে যায় না, মাল্টিপল অ্যাকাউন্টে যায় দেশের বাইরে। সো ও 1.5 বছর ধরে যে পরিশ্রমটা করছে এক রাতে ও 8,000 কোটি টাকা বানাইছে না। সো আপনার একটা কোনো কিছু যদি মিসবিহেভ করে, এরকম আমি একটা কমপ্লেন পাইছি রিসেন্টলি বলতে 6 মান্থ or 7 মান্থ ago। স্যার আপনি ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলে যে রিফাত এখানে আমার পরিচিত সিনিয়র আছেন, তো ওনার সামনে একটা স্ক্যামের সাথে উনি জড়ায় পড়ছে। কীরকম স্ক্যামের ভিকটিম আসলে কী হয়েছে? ওনার ল্যাপটপ আছে, টেক্সটপ আছে, ওয়ার ট্রান্সফার করবেন। ওয়ার ট্রান্সফার বুঝছেন আপনারা? ব্যাংক টু ব্যাংক যে ট্রান্সফার, এটাকে ইউএসএ হচ্ছে ওয়ার ট্রান্সফার বলে দেবে। হ্যাঁ, সো এই ওয়ার ট্রান্সফার করবেন, উনি অ্যাকাউন্টে লগ ইন করেছেন, লগ ইন করার পরে মনে হচ্ছে ল্যাপটপটা স্লো চলতেছে। উনি ল্যাপটপটা লিঙ্কটা নামায় রেখা উনি গেছেন ডেস্কটপে জায়গায় দেখেন আমাদের 30K USD নাই, 10K করে 30,000 USD। ব্যাংকে কিন্তু একটা সিস্টেম আছে, আপনি মোবাইল রিচার্জ করেন বা সেম অ্যামাউন্ট যদি আপনি মাল্টিপল টাইমস পাঠাইতে যান সেক্ষেত্রে ব্যাংক কিন্তু কম করে। হ্যাঁ, ব্যাংকের কাছে সামহাও এটা সাসপিশিয়াস লাগছে এবং ব্যাংক ওটাকে কি করছে? ট্রান্সফার হইতে দেয় নাই, আটকে দিচ্ছে। ব্যাংক বলে যে তুমি প্রুফ করো তুমি ইচ্ছা করে ট্রান্সফারটা করো। সো হাউ মে উই হেল্প? আমরা এখানে কোনো হেল্প করতে পারি। পরে
করে, উনি বাংলাদেশি ভদ্রলোক। সো আমি ওনাকে ফোন করি এবং বলি যে কীভাবে আসলে হেল্প করতে পারি সিনারিওটা। তারপরে বলে যে এরকম সিনারিও, আমি জাস্ট মানে ল্যাপটপটা লিখ নামাইছি, ডেস্কটপে গিয়ে বসছি, কতক্ষণ সময়, 10 সেকেন্ড লাগছে। এই 10 সেকেন্ডে ল্যাপটপ সব আমি বসে আপনি ল্যাপটপে ইন্টারনেট কানেক্ট করবেন। যখনই আমরা কোনো বিপদে পড়ব, উই শুড নট ইনেবল আওয়ার ইন্টারনেট কানেকশন। কারণ সার্ভারগুলো তো সব রিমোট, যদি আপনার ভিতর থেকে কেউ এই হ্যাকিংটা না চালায় বা এরকম কোনো কিছু না চালায়, তাই না? উনি হয়তো কোনো একটা ওর বা ট্রোজান হর্স এগুলো করছেন। সো এখানে কথা আসে যে ট্রোজান হর্সটা আসলে কী জিনিস। ট্রোজান হর্সের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কোনো একটা যুদ্ধে ঘোড়ার ভিতরে করে মানুষ সৈন্য পাঠায় এক্সপ্লয়েট এবং জিনিসটা সার্ভার করে দেয়। সো আমি যেটা আপনাকে বললাম, আপনাকে আমি একটা ছবি শেয়ার করতেছি, আপনি এটা কাউন্ট করতেছেন ছবি হিসাবে, কিন্তু ওর ভিতরে আমার কি আছে, ওটা আমার জন্য একটা ট্রোজান হর্স। আপনি যা দেখছেন বিষয়টা না, আপনার কি অনেক বোরিং লাগতেছে, মানে এনার্জি ডাউন কোনো কারণে, এনার্জি ডাউন হওয়ার কথা আমার, ঠিক আছে? সো ট্রোজান হর্স, তো এরকম ট্রোজান হর্স, ওর ভাইরাস, এগুলো ডিফারেন্ট ক্যাটাগরি আছে। আমি চাই এগুলো আপনারা একটু পড়াশোনা করেন। আমি চাইলে দেখাতে পারি হোয়াট ইজ ভাইরাস, হোয়াট ইজ ওর, হোয়াট ইজ অ্যাডওয়্যার, হোয়াট ইজ স্পাইওয়্যার, এই জিনিসগুলো আমি দেখাইতে পারি। আই ডোন্ট ওয়ান্ট টু ডু সো। সো বেসিক্যালি আমাদের আজকে ফায়ারওয়াল নিয়ে কথা বলার কথা, কিন্তু অ্যাটাক নিয়ে এই কথাগুলো বলতেছি কারণ ইউ হ্যাভ টু ডিল উইথ দোজ অ্যাটাকস ইন ইউর রিয়েল লাইফ। আপনি যখন প্রোডাকশনে যাচ্ছেন, আপনার সার্ভারটা যখন ক্লাউড, ইউ হ্যাভ টু ডিল উইথ দোজ অ্যাটাকস। আপনাকে অ্যাটাকের জন্য করতে হবে। এখন কথা হচ্ছে যে ডিডোস অ্যাটাক দিয়ে আমার সার্ভার কী করে বন্ধ হয়ে যাবে, এই কোশ্চেনটা আপনারা তো বললাম না। মানলাম ডিডোস অ্যাটাক দিচ্ছে, বারবার ঢোকার ট্রাই করতে পারে না, সার্ভারগুলো কী করে শাট ডাউন? এনি আইডিয়া? ফ্লাডিং এর কারণে যখন আপনার এই অ্যাটাকগুলো মিটিগেট করতেছে, সার্ভার হ্যাজ টু ইউজ ইটস ওন রিসোর্সেস। সিপিইউ ইউজ করতেছে, মেমোরি ইউজ করতেছে, 10 মেগাবাইট করে হইল। আপনি যদি চিন্তা করেন একটা অ্যাটাক সামলাইতে সে 10 মেগাবাইট ইউজ করতেছে, সার্ভারে আমার র্যাম 1 জিবি, ওইটা অ্যাটাক সে সামলাইতে পারবে। আমার সার্ভার যে চলতেছে তার নিজের প্রসেসগুলোও আছে। সো এখানে আমি আপনাদের কাছে খুবই বেসিক একটা কোশ্চেন করতে চাই, কেউ কি আমাকে প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন এবং প্রসেসের মধ্যে পার্থক্য বলতে পারেন কি? প্রোগ্রাম অ্যাপ্লিকেশন হলো নরমালি আমি উপরের লেয়ারে করতেছি, ওএস এর সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। প্রসেস হলো কম্পিউটারের প্রসেসর থেকে ডাইরেক্ট যে প্রসেস, কম্পিউটারের প্রসেস, সিপিইউ, হ্যাঁ সিপিইউ প্রসেস। সেটা তো প্রসেস তো অ্যাপ্লিকেশনের সাথে তাহলে টুল, অ্যাপ্লিকেশন, প্রসেস, টুল। আচ্ছা, জিনিসটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আপনি যখন রান করতেছেন, একটা অ্যাপ্লিকেশন যখন আপনার র্যামে যাচ্ছে, দ্যাট ইজ আ প্রসেস। বুঝতে পারছেন? আপনি যে কথাটা বলছেন ওইটা কিন্তু ঠিকই, আমি জাস্ট আপনাকে একটু সহজভাবে বুঝাইতেছি। একটা প্রোগ্রাম আপনি যখন রান করতেছেন, রান হচ্ছে রানিং অবস্থায়, তখন ইটস এ প্রসেস। রানিং হইতে হলে আপনার হার্ড ডিস্ক থেকে তো রান করতে পারবে না, অবশ্যই তাকে মেইন মেমোরিতে যাইতে হবে, দ্যাট ইজ র্যাম, তাই না? সো ওর যে নিজস্ব যে প্রসেসগুলো আছে, মনে করেন অ্যাসপারিস চালাইতেছে, ডকার চালাইতেছে, এইচটিটিপিডি চালাইতেছে, বা লাইভ এইচটিটিপিডি চালাইতেছে, বা অ্যাপাচি চালাইতেছে, লাখ প্রসেস আছে, যেটা তার নিজের কার্নেলের সাথে ড্রাইভারের সম্পর্ক রাখার জন্য চালাইতেছে। আবার ওই প্রসেসগুলো কি, আমার ওয়েবসাইট বা আদার্স, আমাকে তো একটা ওয়েব পেজ ছিল, আমার ফোন কল চালানোর জন্য তো আমার কোনো না কোনো প্রসেস রানিং আছে। সো সার্ভারগুলো তখন কী করতে পারে না, ফাইলটা দিতে পারে না, ওভারলোডের কারণে ওদের সিকিউরিটি রিকোয়ারমেন্ট ছিল। তখন যখন আপনি কারোর সাথে পারবেন, তখন আপনার বেস ডিফেন্স কি পালা যাবে, মাইকে পর্দা থেকে পালা যাবে না, তাই না? আপনার সামনে মনে করেন আপনি তো বসুন্ধরা দেখছেন, আপনারা বসুন্ধরা দেখছেন না, তো বসুন্ধরায় মনে করেন এরকম নিগা আছে, 5-7টা নিগা আছে, আপনাদের দিকে ধরছে, আপনি মারবেন ওদের সাথে না না তো বেস্ট হয়ে কি একটা চিৎকার দিয়ে দাঁড়া আসতেছি, 2 মিনিট দাঁড়া আমি আসতেছি,
বিষয়টা আমরা পালাই যাবো। সো এটাও একটা মিটিগেশন প্রসেস। যখন আপনি বট নেটওয়ার্কের সাথে পারতেছেন না, এখানে দেখতেছেন আপনার পিসি টোটাল মানে অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে, হোয়াট শুড ইউ ডু? প্রথম কাজটা হচ্ছে ইন্টারনেটের কেবলটা ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, যা মন চাই করতে পারে, পিসি না মানলেই হবে। ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার পরে দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ কজিং ইউ ইস্যু। তো এই ফাইন্ড আউট করার জন্য আমরা সব থেকে বেশি কি ইউজ করে থাকি? টাস্ক ম্যানেজার। Which process is getting more resources, abnormal resources. আপনি দেখতেছেন Chrome OS নামে একটা প্রসেস চলতেছে, কিন্তু ইউ নো ভেরি ওয়েল যে Chrome আপনার এত এই 1.5 GB RAM, Chrome 1.5 GB RAM খাই উইন্ডোজ এক্স ট্রু, আই নো, বাট হচ্ছে ধরে দিচ্ছি যে 1.5 GB RAM আর হচ্ছে 96% CPU, Chrome should not use it. সো প্রসেসের কিন্তু কি থাকে? প্রসেস আইডি থাকে, পিআইডি থাকে। আমরা যখন মানে উইন্ডোজের ক্ষেত্রে ক্লিক করি এবং ইন প্রসেস করি, তখন কি হয়? ওই প্রসেস আইডিটা কি হয়? যেটা হচ্ছে লিনাক্সে হয়তো এরকম একটা কমান্ড দিয়ে আমরা কিল 9 পিআইডি, মানে পিআইডি যেটা থাকে 2 সংখ্যা 4 সংখ্যা যেটা, তাহলে প্রসেসটা আমার কি হয়ে যায়? কিল হয়ে যায়। এবং তারপরে আমি ওয়েট করি ওই প্রসেসটা আবার অটোমেটিক আমার এখানে আসতেছে কিনা। তাহলে এরকম যদি সিচুয়েশন হয়, আমাদের কোনো কারণে মনে হচ্ছে যে আমরা ব্রিজড, তাহলে প্রথম কাজ কি? আমাদের ইন্টারনেট বন্ধ করা, শাটডাউন করা। সেকেন্ড কাজ কি? কোনটা আমার অ্যাবনর্মাল আচরণ করতেছে, এই জিনিসটা ফাইন্ড আউট করা। এই ফাইন্ড আউট করার ভিতরে দুইটা পার্ট আছে। একটা জিনিস আপনারা হয়তো জানেন যে যখন আমরা কি করি, যখন আমরা ফাইল এক্সপ্লোরার তো সবাই পরিচিত, রাইট? ফাইল এক্সপ্লোরারও কিন্তু একটা প্রসেস যেটা কন্টিনিউয়াসলি রানিং থাকে। উইন্ডোজ ওপেন করার সাথে সাথে ফাইল প্রসেস মানে ফাইল এক্সপ্লোরার এই প্রসেসটা কিন্তু রান হয়ে যায়। যেমন আইটিএম কেউ ইউজ করলে বা কিউবিক টরেন্ট কেউ ইউজ করলে ওটা কিন্তু অলওয়েজ স্টার্ট অন স্টার্ট আপ এই টাইপের জিনিসগুলো থাকে। সো স্টার্ট আপ জিনিসটা চলে আসতেছে। সো স্টার্ট আপ প্রসেস কোনগুলো আপনি দিয়ে রাখছেন সেইগুলোকে আপনাকে ফাইন্ড আউট না হলে কি হবে? আপনি সব কিছু ক্লিক করলেন, আবার ইন্টারনেট দিয়ে একবার যখন আপনার ডিসপ্লে ডিসকানেক্ট খাইল আবার আসছে। তাহলে কোথায় আমরা ফাইন্ড আউট করবো কোন প্রসেসটা আমাকে বেশি খাচ্ছে? লিনাক্স যত কিছুই বলি না কেন, সিকিউর, আসলে আলটিমেট সিকিউরিটি বলতে এই দুনিয়া কিচ্ছু না। দ্যাটস ইট। এভরি প্রোগ্রাম হ্যাজ এ ব্যাকডোর। কোনো প্রোগ্রাম কমপ্লিট না। আপনার যদি বিশ্বাস থাকে এই প্রোগ্রামটা এলন মাস্ক বানাইছে, এটা কমপ্লিট, ইউ আর ইন দ্য রং এরিয়া, রং জোনে আছে। দুনিয়াতে কোনো প্রসেস ভালনারেবিলিটিস নাই, এরকম কোনো প্রসেস নেই। কেউ টাইটানিকের মতো এরকম দাবি করতে পারবে না যে আমি এই অ্যাপ্লিকেশনটা বানাইছি, এটা ফুল অ্যাপ্লিকেশন, এটা কেউ দুর্বলতা ফাইন্ড আউট করতে পারবে। মনে করেন খালাইকে একটা প্রোগ্রাম লিখছে, ওই প্রোগ্রামটা লেখার পরে কি করছে? ওই প্রোগ্রামটা লেখার পরে মনে হয়েছে যে না, এটা তো আর কেউ খেয়াল করবে না, 10,000 লাইনের ভিতরে আমি 2টা লাইনে শুধু ব্যাকডোর রাখছি। এটা কারো পক্ষে খুঁজে বের করা সম্ভব না, কেউ খুঁজে বের করবে। এই জন্য বেটার কোম্পানি যেগুলা, ওইগুলো সবসময় কি করে জানেন? ওরা বাগ বাউন্টি, হ্যাঁ, আপনাকে একটা সফটওয়্যার দিবে এবং ওটাতে হোয়াইট হ্যাট হ্যাকারের মতো আপনাকে অ্যাক্সেস দিবে, অ্যান্ড আপনাকে কি করতে হবে? ওই সফটওয়্যারে বাগটা খুঁজে বের করতে হবে, ভালনারেবিলিটিসগুলো খুঁজে বের করতে হবে, যাতে যে জিনিসটা ওদের করতে নিজেদের টিমে, অবশ্যই আমরা চেষ্টা করছি, নিজেদের টিমে $10,000 খরচ হতো, আপনাকে $300 দিয়ে সেই জিনিসের আউটপুট পাই দিচ্ছে। সো এটাও একটা বাগ হান্টিং, বাগ বাউন্টি, এটাও একটা মেথড। সো কখনো আপনি আপনার সিস্টেমকে ট্রাস্ট করবেন না। এতদিন বলছি যে নেটওয়ার্ক ভালো, এটা ভালো, সব ভালো, এখন চেঞ্জ, ঠিক আছে? সো সিস্টেমকে ট্রাস্ট করবেন না, সবসময় চিন্তা করবেন কোন কোন জায়গাতে খারাপ কিছু হইতে পারে। আমাদের লাইনে একটা কথা চালু আছে, আপনার যদি কখনো মনে হয় এই একটা জায়গা থেকে আমার খারাপ কিছু হইতে পারে, প্লিজ গেট প্রিপেয়ার যে ওই
ওই একটা জায়গা থেকে আপনার খারাপ কিছু হবে আজকে হোক কালকে হোক পরশু দিন। এখানে সিকিউরিটির ক্ষেত্রে আমাদের সিক্স সেন্স, আমাদের কিছু টুলস, বেসিক টুলস আমাদেরকে অনেক বেশি জিনিসটা মাথায় নিতে হয় যে কোন জায়গায় আমার vulnerabilities থাকতে পারে। যদি আপনার কাছে মনে হয় যে এটা রং হইতে পারে, চান্সেস খুবই কম, প্রবাবিলিটি খুবই কম, বাট রং হইতে পারে, 0.01% প্রবাবিলিটি থাকলেও ওই জিনিসটা আজকে হোক কালকে হোক আপনার রং হবে। সো ইউ হ্যাভ টু ফিক্স দ্যাট, ইউ হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে। সো এই ফাইন্ড করার জন্য আমরা ইউজ করি কি ফায়ারওয়াল। হিয়ার কামস দ্য মেইন টপিক। এখন যা ছিল সব হচ্ছে ভূমিকা। ভূমিকা হয়তো আপনাদের কাছে বোরিং লাগছে, বাট আমি জানি না ভূমিকা না দিলে আপনারা রিয়েল টাইম কীভাবে অ্যাপ্লাই করবেন আমি জানতাম না, কারণ ফায়ারওয়াল ইজ প্রিটি বোরিং। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল কই থেকে আসছে? আগুনের দেয়া, যে যুদ্ধ করতে আসবি আগুন জ্বালিয়ে দেবে। আপনারা কেউ না করে গেছেন কিনা আমি জানি না, বা রাজবাড়ি রাজপ্রাসাদ ভ্রমণ করছেন কিনা, ওইখানে দেখবেন সবসময় রাজপ্রাসাদের চারি সাইডে কি থাকতো? পানি থাকতো। তারপরে কোনো কথা শুনেন পানি বা কোনো কিছু যদি যেয়ে থাকেন ভিজিট করে থাকেন তাহলে এই জিনিসটা হয়তো আপনারা খেয়াল করছেন। এটা কিন্তু সিকিউরিটি ব্যাপার আছে। বা ইভেন আপনাদের জন্য আমার একটা জিনিস থাকবে, আপনারা তো ভোরবেলায় দেবেন, ভোরবেলা একটা ওয়ার্ক দেন আপনাদেরকে, আপনাদেরকে 2 টাকা করে বা 1 টাকা করে পে করতে হবে, এবং ইউ উইল হ্যাভ দ্য বেস্ট সিনারি অফ লালবাগ ভোরবেলা। ওই সময় মানুষ হাঁটতে চায়, অন্য সময় তো মানুষ ছবি টবি তুলতে হাঁটে যাবে, বাট লালবাগের আসল যে সৌন্দর্য সেটা হচ্ছে এটা রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য। সো এখানে কিন্তু আমাদের সুগন্ধ থাকে অনেক কিছু। ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে এরকম যে আপনার একটা সিস্টেম, এটা হচ্ছে আপনার বেস সিস্টেম। এই সিস্টেমের আগে আপনি একটা কাঁটাতারের বেড়া দাঁড় করে দিচ্ছেন, যে পার হইতে হলে আর যে বাংলা সিনেমায় বলে না, তো যদি চলে যেতে হয় আমার বুকের উপর তেল লাফ দিয়ে চলে যায়, ওইটাই ফায়ারওয়াল। দ্যাটস দ্য ফায়ারওয়াল, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে প্রথমে ওয়ান লেয়ারের একটা ফায়ারওয়াল থাকতে পারে। বিশেষ করে যে ক্লাউড সেন্টারগুলো আছে, এই সেন্টারগুলোতে মিনিমাম 4 লেয়ারের একটা ফায়ারওয়াল, 4 লেয়ার। প্রত্যেকটা ফায়ারওয়ালের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা টাইপস আছে। সো আমরা জেনেরিকটা নিয়ে কথা বলবো। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, ভাই ফায়ারওয়াল যে বললেন এটা কি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার? ফায়ারওয়াল এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন, যেটা আপনি আলাদা একটা হার্ডওয়্যার ইউজ করে বসাইতে পারেন। কারণ হার্ডওয়্যারে ইন্টেলিজেন্স নাই, আছে ইন্টেলিজেন্স। যদি আপনি চিন্তা করেন রোবোটিক্স বলেন, এআই বলেন, সব ইন্টেলিজেন্স সফটওয়্যার। ইন্টেলিজেন্স হার্ডওয়্যারে কি আছে? মেইন হচ্ছে সফটওয়্যার। আপনি রোবট বলেন, রোবটেরও তো রান করতেছেন আপনি একটা অপারেটিং সিস্টেমের থ্রুতে, সফটওয়্যার থ্রুতে, তাই না? সাদিক ভাই কিছু বুঝতেছেন? সো এই যে ফায়ারওয়াল, এর কাজ কি? এর কাজ হচ্ছে দারোয়ানের মতো। এর কাজ কি? গেটকিপার। এর কাজ হচ্ছে ওর কাছে নির্দেশনা থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের দারোয়ান থাকে, বিশেষ করে যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকে যে বিল্ডিংগুলোতে। ইউ হ্যাভ টু ইনক্লুড ইউর নেম অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়ার। কোথায় যাবেন? এবং ওদেরকে কিন্তু আপনি পান দিয়ে ম্যানেজ করতে পারবেন না, যে 5 টাকার একটা পান ধরাই দিলাম, এখানে কেউ একজন আছেন দেখা করতে যাবেন, ওটা আপনার বন্ধু হইতে পারে, বান্ধবী হইতে পারে, 3 তলায় যাবেন দেখা করতে, পান দিয়ে কিন্তু ম্যানেজ হবে না। অনেক জায়গায় আছে টেলিফোনে ফোন করে, ইন্টারকমে ফোন করে কনফার্ম করে যে আমার এখানে তো মুশফিক সাহেব আসছেন, আমি ঢুকতে দিব কিনা, আপনার কাছে যেতে চাই। আবার অনেক জায়গায় দাদন বসে আছে, ঘুমাচ্ছে, আপনি শুধুমাত্র উঠে দিয়ে চলে আসছেন। ফায়ারওয়ালের ডিফারেন্ট কাজ আছে, কিন্তু ফায়ারওয়াল যে কারণে নিযুক্ত সেটা হচ্ছে ওর কাছে একটা ডিফাইন্ড রুলস থাকে, তাই না? যেমন ওই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে রুলস,
ওদেরকে যেমন এই সেট অফ রুলস দেওয়া, তুমি ফোন করা ছাড়া, এন্ট্রি করা ছাড়া কাউকে ঢুকতে দিবা না। এই মনে করেন যে হচ্ছে ঘুমায় থাকে, তারও ওইভাবে রুলস দেওয়া যে তোমার রুলস ফলো না করলে হবে, তুমি শুধু থাকবা তাহলেই হবে। যেমন আমার কাছে মানে পোলাপান দেখলে কিছু বলে না, তাহলে আসলে জিজ্ঞেস করে হয়ে যাবে, এটা স্বাভাবিক। এটা ফায়ারওয়াল কি কাজ করবে এটা টোটালি ডিপেন্ড করে ফায়ারওয়ালে আমরা কি রুলসটা সেট করতেছি। সেটা তো আমি বলছি। ঠিক আছে, তাহলে ফায়ারওয়াল শুধু থাকলেই হবে না, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইউর ওন রুলস দেয়ার। বাংলাদেশে কোটি টাকাতে ফায়ারওয়াল কিনে 4 কোটি 5 কোটি, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান 4 কোটি 5 কোটি টাকাতে ফায়ারওয়াল কিনছে, সেই অবস্থা। ভিতরে গিয়ে দেখা যায় যে ফায়ারওয়ালের লাইসেন্স বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো। এবং এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করছেন কুয়েটের যে নেটওয়ার্ক, আমরা যার কাছে নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করছি, ওই স্যার শেয়ার করছেন। কারণ ওই স্যার বিভিন্ন সময় কল পান বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন জায়গা থেকে। স্যারের ভাষ্য এটা যে এই 4 কোটি টাকা দিয়ে ফায়ারওয়াল কিনছে, অডিট যখন আমরা বই থেকে করতে গেছি তখন দেখি কি নাই, লাইসেন্স নাই। লাইসেন্সের তো জিনিসটা চলবেই না, শুধু একটা হার্ডওয়্যার কি হচ্ছে ওইখানে ইন্টারনেট থেকে যাচ্ছে, তারপরে ওইখান থেকে 5 কিলোর মধ্যে পাস হয়ে যাচ্ছে, ফলো হয়ে যাচ্ছে। Brand version is basically. ফায়ারওয়ালসের মেইন জিনিস কি, রুলস। এবং এই ফায়ারওয়াল ডিপেন্ড করে কোন ওএস এর উপরে জিনিসটা আপনার লেখা। সো মাইক্রোটিকের ফায়ারওয়াল ডেফিনেটলি সিসকো ফায়ারওয়ালের মতো না, সিসকো ফায়ারওয়াল ডেফিনেটলি জুনিপারের ফায়ারওয়ালের মতো না, বাট সেট অফ রুলস এটা কিন্তু সব জায়গায় সেম। আপনারা যে ক্র্যাক ভার্সন বলেন, অ্যাডোবি প্রোডাক্ট আমি দেখছি বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইম মাইক্রোসফটের পরেই অ্যাডোবি প্রোডাক্টগুলো ক্র্যাক করে। সো নিজে হাতে যদি ক্র্যাক করতে যান তাহলে দেখবেন উইন্ডোজ ডিফেন্ডারের একটা ফায়ারওয়াল সিস্টেম আছে, যেখানে কি আমরা ইনবাউন্ড পলিসি, আউটবাউন্ড পলিসি নিয়ে কাজ করি, তাই না? মাইক্রোসফটেরও নিজের একটা কি আছে, ফায়ারওয়াল আছে। ইনবাউন্ড আউটবাউন্ড যখন চলে আসলো তাহলে ফায়ারওয়াল কাজ করে কোন কোন জায়গায়, ইনকামিং এর ক্ষেত্রে এবং আউটগোয়িং এর ক্ষেত্রে। ঠিক আছে, রুলস আমার কোন টাইপের হতে পারে, ঠিক আছে। সো আপনাদের কি খারাপ লাগতেছে আমি তান্ত্রিক ভাষায় বলতেছি না বলে? ওকে, সো ইনবাউন্ড আর আউটবাউন্ড দেখি, তার মানে কি আপনি কাকে ঢুকতে দিবেন আপনার বাড়িতে সেটা যেমন আপনার রুলসের উপর ডিপেন্ড করতেছে, আপনি কাকে আপনার বাড়ি থেকে বের হইতে দিবেন সেটাও ডিপেন্ড করতেছে, তাই না? মনে করেন সাদিক ভাইয়ের বাসায় আমি আছি, আমি সাদিক ভাইয়ের ছোট ভাই, তা আমি পাগল, সাদিক ভাইকে আমার বের হতে দিবে? দিবে না, আমার কিন্তু বাড়ির ভিতরে রাখতে হবে। আচ্ছা, সো এখানে কমিউনিকেশন করার ক্ষেত্রে ন্যাচারাল রুলস যেটা আপনারা প্লিজ ন্যাচারাল রুলসে আমরা কি করি, ইনবাউন্ডে ফায়ারওয়ালটা কি করি, অ্যাপ্লাই করি। আমরা ফায়ারওয়াল থাকি কি ইনবাউন্ড, আর আউটবাউন্ডটা সবসময় আমরা কি করি, অ্যাকসেপ্ট করে দিই বা অ্যালাউ করে দিই। ঠিক আছে, সো ইনবাউন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আউটবাউন্ডে, সো আমরা চিন্তা করি আমাদের বাড়িতে ঢুকে অ্যাসেসিং করতে আসলে আমার বাইরে থেকে আসবে, আমার বাড়ির ঘরের ভিতরে যে মানুষগুলো আছে সেফ। ইন ওয়ান ডে আমি রিমোট যেহেতু ইউজ করি আমরা ভিপিএস এর ক্ষেত্রে, ভিপিএস তো আপনারা বোঝেন, ভিপিএস বা ভিপিসি, ভার্চুয়াল পার্সোনাল সার্ভার। আচ্ছা, আপনি রিমোট কম্পিউটার ইউজ করছেন, রিমোট ডেস্কটপ, রিমোট ডেস্কটপের জিনিসটা এরকম যে একটা পিসি আপনার বাসায় আছে, বাসা থেকে রান হচ্ছে, আমরা প্রোটোকলের জন্য 10 জন একসাথে এক্সপিরিয়েন্স করতেছি। এটা হচ্ছে রিমোট ডেস্কটপের একটা আইডিয়া। রিমোট ডেস্কটপ বলতে মাইক্রোসফটের আইডিপি, যেটা এটা মাইক্রোসফটের প্রোপ্রাইটারি প্রোটোকল, এটা অন্য কেউ ইউজ করতে পারে না।
আদার্স যে কন্ট্রোলগুলো আমরা নিই এই জিনিসটা। সো সার্ভারে কি থাকে, সার্ভারে আপনার জন্য ভার্চুয়াল পিসি থাকতেছে যেখানে আপনি আপনার মন মতো অপারেটিং সিস্টেম বসাতে পারতেছেন এবং সেটা আপনি উইন্ডোজের মতো ইউজ করতে পারতেছেন। মনে করেন আপনার উইন্ডোজ পিসিটা i3 8GB RAM, but you are doing a project that requires 64GB memory and i7 processor latest generation, যেটা আপনার শুধুমাত্র একটা প্রজেক্টের কাজের জন্য 1 মাসের জন্য লাগবে। Should you spend that 1.5 lakh or something? So আপনি কি করবেন, আপনি যাবেন, প্রচুর ভিপিসি প্রোভাইডার আছে, ভিপিএস প্রোভাইডার আছে, যাদের থেকে আপনি কি করবেন এরকম একটা জায়গা রেন্ট করবেন এবং ওইটা আপনার পিসির মাধ্যমে সেটা ওয়েবসাইটের থ্রুতে হইতে পারে, ওয়েব প্রোটোকলের থ্রুতে হইতে পারে, তাদের ইভিডেস্কের মতো একটা সফটওয়্যার থাকতে পারে বা তাদের আদার্স কোনো কানেকশন মেকানিজম থাকতে পারে। ওই মেকানিজমের মাধ্যমে আপনি আপনার পিসি থেকে ওই পিসিতে ইউজ করতেছেন। বিটকয়েনে কি হয়, বিটকয়েনে জিনিসটা চলে যে একটা প্রসেস সলভ করার জন্য ইউনিট 1000 of memories, 1000 years of memories, যেটা আপনার জন্য প্রসেস করা সম্ভব হচ্ছে না, এই রিসোর্সগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। সো তখন আপনারা বিটকয়েনে কী করে, বিটকয়েনে বলে ঠিক আছে তোমার পিসির রিসোর্সকে আমি ইউজ করবো, তুমি তোমার পিসির কমান্ড প্রমোটে এই কমান্ডটা রান করবা এবং তাহলে আমার কী হবে, আমার এই জিনিসটা ডিস্ট্রিবিউট হতে তোমার রিসোর্সগুলোও ইউজ করে আমার প্রবলেমটা সলভ করবে। দ্যাটস ওয়াই দে আর গিভিং ইউ সাম কারেন্সি। ওদের যদি প্রবলেম সলভিংয়ের কাজে না লাগে আপনাকে কেন হুদাই কারেন্সি দিবে, তাই না? সো ইউ ক্যান অলওয়েজ শেয়ার ইউর রিসোর্সেস, এনিওয়ান ক্যান শেয়ার দেয়ার রিসোর্সেস, ঠিক আছে? সো আমরা হচ্ছে লিনোড থেকে মেইল পাইলাম, লিনোডে আমার একটা সার্ভার ছিল, সার্ভারটা মেবি আই নট শিওর বাট এই টাইপের একটা হেল্প ডেস্ক আমি ডেপ্লয় করছিলাম এবং হেল্প ডেস্ক ডেপ্লয় করতে গিয়ে আমি আসলে আনঅফিসিয়াল ওয়েবসাইট থেকে কমেন্ট কী করছি, কপি করছি আর পেস্ট করছি, কপি করছি আর পেস্ট করছি। তারপরে দেখি আমার সার্ভারটা কাজ করতেছে মেইল বোম্বার হিসেবে। মেইল বোম্বার, মেইল বোম্বিং বোঝেন? মেইল বোম্বিং মানে মনে করেন আপনার সাথে আমার শত্রুতা, হ্যাঁ, তো আপনার সাথে আমার শত্রুতা, আমি এক ইন্ডাস্ট্রিতে কাজ করি, একটা কোটেশন আপনিও সাবমিট করতেছেন আমিও সাবমিট করতেছি, তার কাছে আকিফের কাছে, আকিফের একটা টেন্ডার আছে, আপনি $25,000 করে দিবেন, কিন্তু আমি $25,000 আপনাকে করতে দিব না, আমি নিজেও করবো না, আমি চাই $50,000, আপনি $25,000 ভিতরে আমার প্রফিটে শেয়ার করবেন না, কিছু করবেন না। আকিফের সাথে আপনি মেল কমিউনিকেশন শুরু করছেন, আমি চান্স দিয়ে গেছিলাম, আকিফ আপনাকে রিপ্লাই দিচ্ছে, ও সরি, ঠিক আছে আপনি না তো, আমি অন্য কারোর কথা বলতেছি। সো এইখানে আকিফ রিপ্লাই দিচ্ছে, আমি চাই না ওই রিপ্লাইটা আপনি খুঁজে দেন, আমি সেকেন্ডে 10,000 করে মেল পাঠাচ্ছি, সেকেন্ডে 10,000 করে মেল পাঠাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট মেল থেকে আপনি সার্চ করে বুঝতে হবে, কিন্তু তার আগে তো জানা লাগবে মেলটা আপনার আসছে। আপনি কয়জনের মেল সার্চ করে বুঝবেন যখন আপনার অফিসিয়াল ক্লায়েন্ট আছে 1,000-এর মেইলে কি আপনার অ্যাড্রেস মনে আছে সব? সো আপনি লেজিটিমেট একটা সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন। এসএমটিপি যে প্রোটোকলটা আছে, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যেটা এটা ইউজ করে, এটা তো আমরা লিনাক্সে ইউজ করি। জাম্মাতে আমার নোটিফিকেশন সিস্টেম আছে, জাম্মাটা হচ্ছে একটা টিকিটের সিস্টেম। এই জিনিসটা হচ্ছে কেউ আমাকে একটা কল দিল, সাপোর্টে একটা কল দিল, ও যা বললো ওইটারে ট্রান্সক্রিপ্ট করে একটা টিকিট বের হয়ে গেল। আপনারা তো খুব সম্ভবত খুব দ্রুত লেভেল 1 সাপোর্টে বসতে যাচ্ছেন, মানে লেয়ার 1 যেটা। আপনারা কল রিসিভ করবেন, প্রাইমারিলি সব ডেটা কালেক্ট করবেন অ্যান্ড ইউ উইল প্রোভাইড দোজ টু ইউর সিনিয়র্স। করতেছেন? ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানলো কি করে, যে কি বলতে কাজ হবে, এটা তো আপনার সো মেইল বোম্বিং হচ্ছিল, আমার সার্ভারটা নিজে একটা থ্রেড অ্যাক্টর হিসেবে কাজ করতেছে, আমি জানি না। লিনোডের কাছে যখন কমপ্লেন করছে অন্য কেউ যে তোমার আইপি থেকে এই জিনিসটা জেনারেট হচ্ছে, এই আইপি, তো লিনোড আমাকে কি করছে, ব্লক করে দিচ্ছে।
সার্ভারে আমি ঢুকতে পারি না, আমার টোটাল মিনিটের সিস্টেম ডাউন। কি হয়েছে বলে দিয়ে গেল। তারপরে আমি এটা ফিক্স করলাম কি করে, আউটবাউন্ডের ক্ষেত্রে তো ফিক্স করা খুব টাফ। আপনি একটা কমিউনিকেশন বিল করতেছেন, আপনি সবার আইপি জানবেন নট নেসেসারি। এনিডেস কোন সার্ভার ইউজ করতেছে, কোন রিলে সার্ভার ইউজ করতেছে, সব কিছুর আইপি কি আপনার কাছে থাকা পসিবল? আপনার লাখ লাখ প্রোটোকল আছে, কোন প্রোটোকলে কোন সফটওয়্যার কী কাজ করতেছে, সব কিছু আমি সুন্দর করে ডিসপ্লে করে দিচ্ছি। আমি সার্ভারটা ডিসপ্লে করে দিচ্ছি, ডিসপ্লে করে আমি চাইনা দিয়ে আবার নতুন একটা আইপি রেখেছি সার্ভার বসেছি। ওই আইপিতে আবার যে সার্ভার প্রভিশন করবে সে আবার সেম মারাটা মানে সেম ধরনের ঝামেলাই পড়বে, ঠিক আছে? সো আউটবাউন্ডটা এটা ইম্পর্টেন্ট, যাতে এই টাইপের কোনো কিছু ঘটতে না পারে। এই জন্য হিলটন ওদের ওয়াইফাই, হিলটন কি করে, হিলটন বা আইএসজি ওদের ওয়াইফাই কানেকশনে আউটবাউন্ড পলিসি মেনে রাখে। ট্র্যাক যখন আপনি করেন তখন আপনার কি হচ্ছে, গরম হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, জিনিসটা কন্টিনিউ করি। হ্যাঁ, আজকে ফাজি মুড হচ্ছে। সো জিনিসটা হচ্ছে হিলটন কি করতেছে, আউটবাউন্ড পলিসি দিয়ে রাখতেছে। ট্র্যাক যখন আপনি করেন, ট্র্যাকে কি করেন, ইনবাউন্ড বা আউটবাউন্ড পলিসি কেন দেওয়া লাগে? আপনি একটা জিনিস দেখাইতেছেন, একটা ডিএলএল ফাইল বা ডাইনামিক লিঙ্কের যে ফাইলটা, এই ফাইলগুলো তো আপনি হচ্ছে রিপ্লেস করতেছেন ট্র্যাক যখন করতেছেন। অ্যাক্টিভেশনের জন্য ওদের সার্ভারের সাথে যে কমিউনিকেশন, ওইটা আপনি ইনবাউন্ডে ব্লক করতেছেন। আবার আপনার সফটওয়্যার যাতে বাইপাস করে প্রক্সি ধইরা অন্য জায়গায় কমিউনিকেশন না করতে পারে, ওই প্রোগ্রামটাকে টোটাল আউটবাউন্ড পলিসি থেকে ওরা রিজেক্ট করে দিচ্ছেন। ও ইন্টারনেট দিয়ে বের হইতে চাইলে ও কোনো কিছু বের করতে পারবে না। অবশ্যই সেই জিনিসটা ব্যাংক কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করে, এবং ব্যাংকের কমিউনিকেশনটা ব্যাংক কখনো মানে বাংলাদেশ ব্যাংকের উচিত না যে লোকালাইজ ইউজ করা, ঠিক আছে? বাট করে ট্রানজেকশনের জন্য করে। সো এই জিনিসগুলো আমি যেমন হচ্ছে দেখছি, সোনালী ব্যাংকে একদিন গেছি মানিগ্রাম থেকে টাকা তুলতে, এবং মানিগ্রামের আইডি পাসওয়ার্ড সব কিছু আমার কাছে আছে, খাতায় লিখে রাখছে, রেজিস্টার খাতা আছে না, ডাক্তার খাতা। সো কোনো সময় কোনো পাসওয়ার্ড, কোনো ক্রেডেনশিয়াল আপনারা খাতায় লিখবেন। তাহলে কোথায় লিখবো? উই হ্যাভ এ পাসওয়ার্ড ম্যানেজার, ইউজ দ্যাট পাসওয়ার্ড ম্যানেজার। ইউ হ্যাভ টু রিমেম্বার। পাসওয়ার্ড করার ক্ষেত্রে আমি জানি না আপনারা কীভাবে পাসওয়ার্ডটা সেট করেন, বাট পাসওয়ার্ড করার ক্ষেত্রে এই মানে অনগোয়িং যে ওয়ার্ড, এই ওয়ার্ডে এখন সব থেকে সিকিউর হচ্ছে পাসওয়ার্ডের একটা অংশ নোট করে রাখা, যে কোনো জায়গায় একটা অংশ মাথায় রাখা, এবং পাসওয়ার্ডগুলো আপনারা যদি ছন্দ আকারে সাজাইতে পারেন, দ্যাট ইজ গ্রেট। এই জিনিসটা আপনি বলতে পারেন, মনে করেন সব কিছুর শেষে এইখানে মনে করেন বিজনেস আপনার একটা মাস্টার ওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডই দেন না কেন লাস্টে একটা কি আছে, বিজনেস আছে। বিজনেসটা ফাজিভাবে বা যে কোনোভাবে জিনিসটা আপনি সাজাইছেন, বিজনেসের আইকে চেঞ্জ করছেন 1 দিয়ে, ইকে চেঞ্জ করছেন 3 দিয়ে, এসএসকে চেঞ্জ করছেন 5 দিয়ে, মানে নিজের মতো। ওই বিজনেসটা আপনি কোনো পাসওয়ার্ড ম্যানেজার কোনো কিছুতে আপনি রাখেন নাই, ওইটা আপনার ডিফল্ট, অন্য আগে সামনে যাই থাক, মনে করেন প্রো ইয়োর বিজনেস, এটা একটা পাসওয়ার্ড হইতেই পারে, এটাকে চেঞ্জ করে একটা লাইন হইতেই পারে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইট শুড বি এ গুড পাসওয়ার্ড। এটাকে যদি আপনি চেঞ্জ করে রাখতে পারেন, প্রত্যেকটা আবার চেঞ্জ করা যাবে না হলে এই টাইপের যারা গেমার্স আছেন বা এই টাইপের গেমিং গেমের সাথে যারা অভ্যস্ত, তারা তো প্রত্যেকটা চেঞ্জ করে ট্রাই করবে। সো সিসকো বলেন, আদার্স পিপল বলেন, সবাই রিকমেন্ড করেন পাসওয়ার্ড শুড বি সাম মেমোরেবল থিংস। এটা আপনার নিজের নাম হবে না, আপনার নিজের কোনো আইডেন্টিটি হবে না। যেমন আমি যদি দিয়ে রাখি যে রিফার 14 বার, এনিওয়ান ক্যান ট্রাস্ট, মানে এইটা ট্রাই করতেই পারে। 14 তারিখে আমার জন্মদিন, এটা 12 সালে জন্মদিন, ধরে আমি 12 সালে জন্মদিন, তাহলে কি যে আমার সম্পর্কে জানি সে তো পাসওয়ার্ডটা জানি। এবং
কখনো ড্রাঙ্ক অবস্থায় পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না। এটা হয়, মানে এটা একটা পলিসি, মানে এই জিনিসটা আমাদের লাইফে ঘটে। বাংলাদেশে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এক কর্পোরেটের ডিল আরেক কর্পোরেট পাওয়ার জন্য, বিলটা পাওয়ার জন্য দে ক্যান ডু এভরিথিং। এবং বাংলাদেশি কোম্পানিগুলো হ্যাকার বসে, রিয়েল লাইফে হ্যাকার বসে। মনে করেন আকিফের কোম্পানিতে কি হচ্ছে এটা জানার জন্য আকিফ হ্যাকার বসে রাখছে। ও যে কোড পাঠাচ্ছে ওই কোডটা আমি আগে থেকে পেয়ে যাচ্ছি। এবং সরকারি কোডের ক্ষেত্রে কি হয়, আপনি দিচ্ছেন 190 টাকা 50 পয়সা একটা চেয়ারের মূল্য, আপনি তো এটা দিবেন না, আসলে 1000 যোগ হবে একটা চেয়ারের মূল্যে। সো আকিফ কি করলো, আকিফ করলো কি যে আকিফ তো বুঝতেছে, রাইট? সো আকিফ কি করলো, ওইটা হচ্ছে 150 টাকা থেকে 149 টাকা। আকিফ কিটা পাবে, ট্রেনারটা পাবে, অপোজিশন কত মিট করতেছে এটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন হ্যাকারের জন্য তো টাকা খরচ করা লাগে, সবথেকে সহজ বুদ্ধি কি বলেন তো, যার কাছে বিটটা সাবমিট করতেছে তাকে যদি আপনি টাকা খাইয়ে রাখতে পারেন, যতজন সাবমিট করবে সবার কোড আপনাকে দিয়ে দেবে। সো সিকিউরিটি রিস্কের জন্য কখনো ব্রাঙ্ক অবস্থায় আপনারা পাসওয়ার্ড শেয়ার করবেন না, ঠিক আছে? আপনারা এই টাইপের জিনিসগুলো এড়াই চলবেন। কারণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা জিনিস আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার এই সোশ্যাল কনফিডেন্সিয়ালিটি যে জিনিসটা, এটা কিন্তু নষ্ট হয়। মানে জিনিসটা এমন না যে আমি ফান করে বলতেছি, আই এম সিরিয়াস। ইঞ্জিনিয়ারিং একটা কোর্স আছে, এখানে এই জিনিসগুলো আপনারা করবেন না, যেগুলো আপনার ক্ষতি হইতে পারে। আপনার সেন্সিটিভ ডাটা আরেকজনের চোখের সামনে যাওয়া উচিত না, উচিত না, উচিত না, সে যেই হোক না কেন, ঠিক আছে? সো কোম্পানির ক্ষেত্রে সিক্রেসি এবং এই জিনিসগুলা, সিক্রেট জিনিসগুলা কখনো আপনারা খাতায় লিখবেন না। আমি যদি কোনোদিন দেখি যে কারোর খাতায় কোম্পানির একটা পাসওয়ার্ড লেখা আছে, বিলিভ মি অর নট, write them, I will find it. And then serious. And কেউ আপনাকে আটকাইতে পারবে না। যে জিনিসটাতে আমি কঠিন সেই জিনিসটাতে আমি কঠিন। আমি আপনার জন্য আমি আমার অর্গানাইজেশনকে পছন্দ করতে পারবো না, দো ইউ আর মাই ভ্যালুয়েবল অ্যাসেট। সো আমি যেন কখনো আপনাদের কাছে এক্সপেক্ট না করি আপনাদের কোনো খাতায় কোনো ধরনের কিছু লেখা আছে, আপনি মুখস্থ করে নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। এক্সেল শিটে রাখলে এনক্রিপ্টেড অবস্থায় রাখবো, আমি যেন পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে না, মেইন কথা প্লেন টেক্সটে কোনো জায়গায় পাসওয়ার্ড থাকতে হবে। বোঝা গেছে? ওকে। সো ফায়ারওয়ালে আমাদের পলিসি দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। তাহলে ইনবাউন্ড কিভাবে কাজ করে, আউটবাউন্ড কিভাবে কাজ করে, মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি, ঠিক আছে? সো মাইক্রোটিক নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি, মাইক্রোটিকে আমাদের ডেটা ফ্লোটা কি আমরা বুঝি, মানে প্যাকেটটা ফ্লো করতেছে কিভাবে, প্যাকেটটা ফ্লো করতেছে আপনারা নেট দেখছেন? ওকে, আপনারা যদি মাইক্রোটিকের ফায়ারওয়ালে যান, তার কাছে তো পিসি নাই, ফায়ারওয়াল আইপির ভিতরে একটা ফায়ারওয়াল বলে আলাদা সার্ভিস আছে। এই ফায়ারওয়ালের ভিতরে যদি যান তাহলে উপরে বেশ কিছু ট্যাব দেখবেন, একটা হচ্ছে নেট, একটা হচ্ছে আপনার ফিল্টার, ফিল্টার যদিও আগে থাকে, একটা হচ্ছে কানেকশন, ট্র্যাকিং, আরেকটা আমার যতটুকু মনে পড়ে ম্যানুয়াল আর র আছে। এছাড়া অ্যাড্রেস মানে লেয়ার 7 এর বেশ কিছু প্রোটোকল দিচ্ছে ম্যাক্রোটিক ফায়ারওয়ালের ভিতরে। সো এখানে ম্যানুয়াল আছে, আরেকটা হচ্ছে র আছে। বেসিক্যালি এই জিনিসগুলো থাকে। সো একটা ডেটা যখন রাউটারে ঢুকে ও ফার্স্টে গো থ্রু করে নেট রুলস, মানে কারণ আমি রকে যাচ্ছি না, যদিও লেভেল 0-তে রকে ডাটাটা ঢোকার পরে এই র রুলসগুলো চেক করে নেটে যায়, নেট থেকে দেন হচ্ছে ফিল্টারে যে রুলসগুলো চেক করে। তো এই যে রুলসগুলো কীরকম হয়, ফিল্টারে
কত ধরনের জিনিস আছে। এখানে ফিল্টারে কি কি আছে, একটা হচ্ছে ইনপুট চেইন আছে, হ্যাঁ আমরা এগুলো কি বলি, চেইন। কি টাইপের চেইন আছে একটু আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে কি আউটপুট, এই দুটো তো আমরা বুঝতেই পারতেছি। আরেকটা কি ফরওয়ার্ড। ইনপুট চেইন কি, ইনপুট চেইন হচ্ছে টু দা রাউটার। আউটপুট চেইনের কাজ কি, ফ্রম দা রাউটার। আর এটা হচ্ছে টু দা হোস্ট। আপনাদেরকে আমি একটা কাজ দিব। আইসিপি প্রোটোকল সম্পর্কে আপনারা জানেন? আইসিপি এক নম্বর, হ্যাঁ ওর নাম্বার 1 এবং ইকো রিপ্লাই ইকো রিকোয়েস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইছি আইসিপি, যেটা পিং করার ক্ষেত্রে যেটা থাকে। সো আমার কথা হচ্ছে আপনারা এই তিনটার কাজ কি আইসিপি প্রোটোকল ইউজ করে ফিল্টার রুলসের সাথে প্লে অন করবেন। আমি চলে যাওয়ার পরে, যেহেতু আপনাদের 9টা থেকে শুরু হয়েছে, এখন তো আপনাদের কোনো রাতি না, রাইট? সো ঠিক আছে, ইনপুটটা কি টু দ্য রাউটার, রাউটারে কোনো প্যাকেট আসতেছে, এটা ফিল্টার করতেছে। আউটপুটটা কি ফ্রম দ্য রাউটার, রাউটার থেকে কোনো প্যাকেট বের হচ্ছে, সেটাকে ফিল্টার করতেছে। আর ফরওয়ার্ড হচ্ছে টু দ্য হোস্ট, মানে রাউটারকে বাইপাস করে ইনসাইড যে নেটওয়ার্কিং হোস্টগুলো আছে, রাউটারের আন্ডারে যে হোস্টগুলো আছে, সেই জিনিসটার জন্য কি চেঞ্জেস হচ্ছে, ফরওয়ার্ড চেঞ্জ। ঠিক আছে, এই চেনগুলোর এগেইনস্টে আমাদের অ্যাকশন আছে। ঠিক আছে, এই অ্যাকশনগুলো কি, এই অ্যাকশনগুলো হচ্ছে মোস্ট বেসিক যে অ্যাকশনগুলো আমরা ইউজ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকসেপ্ট, একটা হচ্ছে ড্রপ, একটা হচ্ছে রিজেক্ট। আরো বিভিন্ন ধরনের আমাদের অ্যাকশন আছে, যেমন কার্টিং বলে একটা অপশন আছে, বিভিন্ন অপশন আছে, এগুলো হচ্ছে স্পেশালিস্ট। বাট এখন আমরা ফোকাস করবো অ্যাকসেপ্ট, ড্রপ আর রিজেক্ট। রিজেক্টও কম ফোকাস করবো, আমাদের মেইন দুটো অ্যাকশন হচ্ছে অ্যাকসেপ্ট আর ড্রপ। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে কি অ্যাকশন। আর এইগুলাকে কি বলতেছি আমরা, চেইন। চেইন, ফিল্টারের ভিতরে অ্যাকশন আছে, চেইন আছে। ওকে, সো এই অ্যাকসেপ্টের কাজ কি, অ্যাকসেপ্টের কাজ হচ্ছে যেখানে আপনি এই যে কোনো একটা চেইন আপনাকে সিলেক্ট করতে হবে। মনে করেন আমি কি করব, আমি হচ্ছে বাংলাদেশ থেকে ইউএসএ তে আমার যে সার্ভার আছে, ইউএসএ সার্ভারে আমি বাংলাদেশ থেকে কোনো ধরনের ডেটা অ্যাকসেপ্ট করব না, সব ধরনের ডেটা আমি কি করব, ডিনাই করে দেব। তাহলে আমি কি করব, ইউএসএ রাউটারে আমি কি করতেছি, একটা ফিল্টার রুলস লিখতেছি যে ইনপুট, আমি এমনি ইংলিশ কথায় লিখলাম, হ্যাঁ আমি ফরম্যাট লিখলাম না, ইনপুট ফ্রম এই বাংলাদেশের যে টোটাল আইপি ব্লক আছে না, মনে করেন এটা হচ্ছে xxx 17/16, এরকম একটা আইপি অ্যাড্রেস বাংলাদেশ, ইনপুট ফ্রম এটা, তারপরে কি অ্যাকশন ইকুয়াল টু কি হচ্ছে ড্রপ। এটা হচ্ছে আমার এক নম্বর একটা ফিল্টার রুলস। এই টোটালটা মিলায়ে আমার একটা ফিল্টার রুলস, যার কি কম্পোনেন্ট হচ্ছে কি চেইন এবং অ্যাকশন। ফিল্টার রুলসের ক্ষেত্রে কি কম্পোনেন্ট কি, আমার চেইন, অ্যাকশন। আর এইগুলো হচ্ছে আমার প্যারামিটার। এটা যেমন এইভাবে আসতে পারে, অন্যভাবেও আসতে পারে। আমি এখানে প্রোটোকল সিলেক্ট করে দিতে পারি, আইপি না সিলেক্ট করে। বাংলাদেশ থেকে ইউএসএ তে যে কোনো একটা সার্ভারে আপনারা ট্রেস রাউট চালাবেন। ট্রেস রাউট চালালে ট্রেস রাউটে বেসিক্যালি কি হয়, আমার নেক্সট হপ যেগুলো আছে, যে হপ কানেক্ট করে ইউএসএ রাউটারে পৌঁছাচ্ছে বা স্পেসিফিক আইপিতে পৌঁছাচ্ছে, ওই আইপিগুলো আমার শো করে। কিন্তু দেখবেন ট্রেস রাউটের ভিতরে আমার এরকম প্লাগ কিছু আছে, লিনাক্সের পাসওয়ার্ডের মতো। এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো অ্যাপ্লাই করে না। ট্রেস রাউটটা মূলত কাজ করে আইসিএমপি প্রোটোকলে। পিন যেটাকে এক্সটেন্ড করে ট্রেস রাউটটা করা হয়। আপনার কাছে কি ট্রেস রাউটার নতুন রাখতেছে? ট্রেস রাউটার এখানে আপনারা রাইট নোট ইট ডাউন, তিনটা টুল আপনারা দেখবেন, পি ট্রেস রাউট, আরেকটা কি
তাহলে পেয়ে যাবেন। So, Using Presswalk. Troubleshooting the Presswalk. এটা হচ্ছে basic troubleshooting লিখে search দিলে, basic troubleshooting tools লিখে search দিলে পেয়ে যাবেন। এছাড়াও directly দেওয়া আছে। So, এইরকম আসতেছে। তার মানে কি সে ICMP প্রোটোকলের রিপ্লাই দিচ্ছে না, বাট সে তো এক্সিস্ট করে, তার আইপিটা আমি পাচ্ছি না। সো আমি এখানে ইনপুট ফর্ম এটাতে আইপি অ্যাড্রেস দিচ্ছি। এখানে আমি এরকম লিখতে পারি না, ইনপুট অ্যাট আইসিএমপি অ্যাকশন ড্রপ, আইসিএমপি প্রোটোকলের যে কোনো কিছু আসলে ড্রপ করে দাও, কোড ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, আবার এখানে আমি এই দুটাকে একসাথেও দিতে পারি যে এই আইপি অ্যাড্রেস থেকে শুধুমাত্র আইসিএমপি রিকোয়েস্ট তুমি কি করবা, ডিনাই করবা। এছাড়া যদি আদার্স কোনো সার্ভিস থাকে এই সার্ভিসগুলো তুমি কি করবা, অ্যালাউ করবা। আবার আমি এখানে এটাও দিতে পারি যে এখানে যদি টিসিপিতে আসে অ্যালাউ করো, ইউটিপিতে আসলে বন্ধ করে দাও। কোড ডিফাইন করে দিতে পারি বা প্রোটোকল ডিফাইন করে দিতে পারি, সার্ভিস ডিফাইন করে দিতে পারি। সো মনে করেন ব্যাংকে আপনি টাকা কি করতে পারবেন, দেখতে পারবেন, টাকা চেঞ্জ তো করতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্টে নিজের মতো গেলে বসে দিতে পারবো, আমার ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আমি আমার রেজাল্টটা চেঞ্জ করে দিতে পারবো, তাই না? সো জিনিসটা হচ্ছে কিছু সার্ভিসে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, কিছু সার্ভিসে অ্যাক্সেস দিচ্ছেন। সো আমার মনে হয় আপনাদের কাছে একটা